নেটওয়ার্ক টপোলজি নামটা শুনতে একটু কঠিন মনে হলেও জিনিসটা কিন্তু বেশ সহজ। সোজা কথায় এটা হলো ডিজিটাল ডিভাইসগুলো কিভাবে একে অপরের সাথে কানেক্টেড থাকবে তার একটা নকশা। চলুন আজ আমরা এই নকশাগুলোর দুনিয়ায় ডুব দেই আর দেখি কিভাবে এগুলো আমাদের ডিজিটাল বিশ্বটাকে সচল রাখছে। আচ্ছা, এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। এই যে আমরা এত ডিভাইস ব্যবহার করি, কম্পিউটার, ফোন, এগুলো কিভাবে নিজেদের মধ্যে কথা বলে? নেটওয়ার্ক টপোলজি কিন্তু ঠিক এই সমস্যারই সমাধান করে। এটা ডিভাইসগুলোকে এমনভাবে সাজিয়ে দেয় যাতে ওরা নিজেদের মধ্যে ডেটা আদান প্রদান করতে পারে। আরও সহজ করে বললে, টপোলজি হলো একটা নেটওয়ার্কের ব্লুপ্রিন্ট বা ম্যাপ। এই ম্যাপটাই ঠিক করে দেয় ডেটা কোন পথে কিভাবে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যাবে। ঠিক যেমন একটা শহরের ম্যাপ আমাদের রাস্তাঘাট চিনতে সাহায্য করে। তো প্রথমে আমরা একদম দুটো বেসিক বা মৌলিক টপোলজি নিয়ে কথা বলবো, বাস আর রিং। এগুলোর গঠন বেশ সোজা, কিন্তু নেটওয়ার্ক ডিজাইনের ভিত্তিটা কিন্তু এগুলোই তৈরি করে। বাস টোপোলজিকে একটা লম্বা রাস্তার মতো করে ভাবা যেতে পারে। ধরুন একটা লম্বা তার, যেটাকে বলে ব্যাকবোন, আর সব কম্পিউটার ওই রাস্তার ধারে একটার পর একটা কানেক্টেড। যখন কোনো কম্পিউটার ডেটা পাঠায়, সেটা পুরো তারটা জুড়েই ছড়িয়ে পড়ে। কিন্তু মজার ব্যাপার হলো, ডেটাটা যার কাছে যাওয়ার কথা শুধু সেই কম্পিউটারই ওটাকে গ্রহণ করে, বাকিরা ইগনোর করে। দেখুন, বাস টপোলজির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এটা বানানো খুব সহজ আর খরচও অনেক কম। ছোটখাটো অফিসের জন্য একদম পারফেক্ট। কিন্তু এর একটা মারাত্মক দুর্বলতাও আছে। ভাবুন তো, ওই যে একটাই মূল তার, ওটা যদি কোনো কারণে কেটে যায় বা নষ্ট হয়ে যায়, ব্যাস পুরো নেটওয়ার্ক কিন্তু একবারে ডাউন হয়ে যাবে। এবার আসি রিং টোপোলজিতে। এখানে নাম শুনেই বোঝা যাচ্ছে কম্পিউটারগুলো একটা রিং বা বৃত্তের মতো করে সাজানো থাকে। ডেটা এখানে একটা বৃত্তাকার রেল লাইনের ট্রেনের মতো শুধু একদিকেই চলে। প্রত্যেকটা কম্পিউটার তার পাশের কম্পিউটারের কাছে ডেটা পাস করে, আর এভাবেই ডেটাটা শেষ পর্যন্ত ঠিক জায়গায় পৌঁছে। রিং টপোলজির একটা ভালো দিক হল, ডেটা যেহেতু একদিকেই যায়, তাই এখানে ডেটা কলিশন বা সংঘর্ষের চান্স অনেক কম। কিন্তু এখানেও একটা বড় ঝুঁকি আছে। যদি বৃত্তের মধ্যে থাকা একটা কম্পিউটারও খারাপ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে পুরো ট্রেন লাইনটাই কিন্তু থেমে যাবে, মানে পুরো নেটওয়ার্কটাই অচল হয়ে পড়বে। আচ্ছা, পুরনো দিনের টোপোলজি তো দেখলাম, এবার চলুন একটু আধুনিক আর বর্তমানে সবথেকে বেশি ব্যবহৃত দুটো টোপোলজির দিকে নজর দেয়া যাক। স্টার টপোলজি। বর্তমানে আমাদের বাড়ি, স্কুল, অফিস সব জায়গায় যে নেটওয়ার্ক দেখা যায় তার বেশিরভাগই কিন্তু এই স্টার টপোলজি। এখানে সব কম্পিউটার একটা সেন্ট্রাল হাব বা সুইচের সাথে যুক্ত থাকে। ব্যাপারটা অনেকটা সাইকেলের চাকার মতো, যেখানে হাবটা হলো কেন্দ্র আর কম্পিউটারগুলো হলো স্পোক। স্টার টপোলজির সবথেকে বড় শক্তি হলো এর নির্ভরযোগ্যতা। মানে যদি একটা কম্পিউটার নষ্ট হয়েও যায়, বাকি নেটওয়ার্কের কিচ্ছু হবে না, ওটা চলতে থাকবে। কিন্তু সবকিছুর কন্ট্রোল যার হাতে, সেই সেন্ট্রাল হাবটা যদি বিগড়ে যায়, তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই বসে পড়বে। তো একটা স্টার নেটওয়ার্ক তো বুঝলাম, কিন্তু যদি আমাদের অনেকগুলো স্টার নেটওয়ার্ক থাকে আর আমরা সেগুলোকে একসাথে জুড়ে দিই, তখন কি হবে? এই প্রশ্নটাই আমাদের পরের টপোলজির দিকে নিয়ে যাচ্ছে। তখন তৈরি হবে একটা ট্রি বা গাছ টপোলজি। এটা আসলে স্টার টপোলজিরই একটা বড় আর ছড়ানো ছিটানো রূপ। ভাবুন, একটা বড় অফিসের বিভিন্ন ফ্লোর বা বিভিন্ন ডিপার্টমেন্টের স্টার নেটওয়ার্কগুলোকে একটা মূল বাস ব্যাকবোন দিয়ে জুড়ে দেওয়া হলো। দেখতে একদম একটা গাছের ডালপালার মতো লাগে। ট্রি টপোলজির সুবিধা হলো এটা নেটওয়ার্ককে ইচ্ছেমতো বড় করার সুযোগ দেয়। কিন্তু মনে রাখতে হবে, এটা বাস আর স্টার দুটোরই কিছু দুর্বলতা নিয়ে চলে। যেমন ওই যে মূল ব্যাকবোনটা, ওটা যদি কোনো কারণে ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু পুরো গাছের মতোই নেটওয়ার্কটাও ভেঙে পড়বে। চলুন এবার আমরা নেটওয়ার্ক টপোলজির সবথেকে শক্তিশালী আর জটিল খেলোয়াড়দের সাথে পরিচিত হই। এগুলো সাধারণত খুব গুরুত্বপূর্ণ আর বিশাল নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয়। মেশ টোপোলজি হল নির্ভরযোগ্যতার শেষ কথা। এর গঠনটা অনেকটা মাকড়সার জালের মতো, যেখানে প্রত্যেকটা কম্পিউটার নেটওয়ার্কের বাকি সব কম্পিউটারের সাথে সরাসরি কানেক্টেড। এর মানে হলো ডেটা পাঠানোর জন্য সব সময় একাধিক রাস্তা খোলা থাকে, তাই এটা এত বেশি নির্ভরযোগ্য। আর এ কারণেই কিন্তু ইন্টারনেট ব্যাকবোন বা মিলিটারি নেটওয়ার্কে এটা ব্যবহার করা। এখানে আসল খেলাটা হলো নির্ভরযোগ্যতা বনাম খরচের। ম্যাশ টোপোলজি আপনাকে সর্বোচ্চ লেভেলের নির্ভরযোগ্যতা দেবে, কোনো সন্দেহ নেই, কিন্তু এর জন্য খরচও করতে হবে সবচেয়ে বেশি, আর এটা ইনস্টল করাও কিন্তু ভীষণ ঝামেলার। আর সবশেষে আছে হাইব্রিড টপোলজি। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা হলো একটা মিশ্রণ। যখন কোনো নির্দিষ্ট প্রয়োজন মেটানোর জন্য দুই বা তার বেশি টপোলজিকে একসাথে জোড়া লাগানো হয়, তখনই সেটাকে হাইব্রিড টপোলজি বলে। এটা নেটওয়ার্ক ডিজাইনারদের অনেক বেশি স্বাধীনতা দেয়। আচ্ছা, একটা প্রশ্ন। পৃথিবীতে সবথেকে বড় আর সবথেকে জটিল হাইব্রিড নেটওয়ার্ক কোনটা হতে পারে?
একটু ভাবলেই কিন্তু উত্তরটা পেয়ে যাবেন। এটা আমরা সবাই প্রতিদিন ব্যবহার করি। হ্যাঁ, ঠিক ধরেছেন। ইন্টারনেটই হলো হাইব্রিড টোপোলজির সবথেকে বড় উদাহরণ। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা কোটি কোটি নেটওয়ার্ক, স্টার, বাস, রিং, ম্যাশ সবকিছুর এক বিশাল জগাখিচুড়ি হলো এই ইন্টারনেট। বেশ, আমরা তো অনেকগুলো টপোলজি দেখে ফেললাম। চলুন শেষ করার আগে সবগুলোকে এক ঝলকে পাশাপাশি রেখে তুলনা করে দেখি। এতে বুঝতে সুবিধা হবে কোনটা কখন দরকার। তো এই যে পুরো টেবিলটা আমরা দেখলাম, এখান থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার। প্রত্যেকটা টপোলজিরই কিছু ভালো দিক আছে, আবার কিছু খারাপ দিকও আছে। যেমন ধরুন, একদম ছোট নেটওয়ার্কের জন্য বাসের মতো সস্তা আর কিছু নেই। আবার যেখানে নির্ভরযোগ্যতায় শেষ কথা, সেখানে ম্যাশের কোনো বিকল্প হয় না। কাজেই আসল কথাটা হলো প্রয়োজনটা কি, তার উপর ভিত্তি করেই কিন্তু সঠিক নকশাটা বেছে নিতে হবে। তাহলে ভবিষ্যতের জন্য একটা প্রশ্ন রেখে যাই। প্রতিদিন কোটি কোটি নতুন ডিভাইস আমাদের এই ডিজিটাল দুনিয়ায় যোগ হচ্ছে। এই বিশাল সংযোগের চাপ সামলাতে ভবিষ্যতের নেটওয়ার্ক টপোলজি ঠিক কেমন হবে, এটা নিয়ে ভাবা যেতেই পারে। হয়তো এর উত্তর আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাব। আজ এই পর্যন্তই।